সুন্দরবনে তো বাঘের যে একটা আল্লাহ যদি রাখে তো হে আল্লাহ ছাড়া আমাদের ওখানে বসে যদি বিপদে পড়েন তাহলে তো বাঘ গ্রামে চলে আসছিল। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, ইটস মি আদনান হাসান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অনেকদিন পরে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও নিয়ে আসলাম। আমি বর্তমানে আছি আমার গ্রামে এবং বিকালবেলা ঘুরতে বের হলাম, তো সব মিলিয়ে ভালো লাগতেছে। আজকের এই ব্লগটিতে আমার সাথে রয়েছেন মাহাদি হাসান সোহাগ এবং আব্দুর রাফি। এবারে যাই, চলেন নদীর পাশে ঘুরে আসি। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে নদীর পাড়ে। আমাদের এখান দিয়ে একটা নদী আছে, নদীটার নামটা কি জানেন? বলেশ্বর নদী। আমার পেয়ারা পুরানো না কাজ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এটা হচ্ছে বলেশ্বর নদী। আমরা এখন যাচ্ছি বলেশ্বর নদী। এই বলেশ্বর নদী মোহনা বঙ্গোপসাগর থেকে সরাসরি উঠেছে বলেশ্বর, এবং এই বলেশ্বর থেকে নদী ভাগ হয়ে গেছে, পদ্মা নদীতে চলে গেছে, তারপরে এটা দিয়া কালীগঙ্গা চলে গেছে। আমরা সেই বলেশ্বরে যাবো। বলেশ্বর নদীর সবচেয়ে একটা মজার যে বিষয়, এই বলেশ্বর নদীর যে মাছ, ইলিশ মাছ, এই ইলিশ মাছটা যথেষ্ট সুস্বাদু। এর প্রধান কারণ হচ্ছে বলেশ্বর নদীতে সাগরের ইলিশ পাওয়া যায়, এবং এই ইলিশ মাছের প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যে আয়রনটা বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যাদের গ্যাগিং রোগ আছে, গলাফুলা রোগ আছে, তাদের জন্য খুব উপকার এই মাছটা। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে খুলনার মধ্যে, হ্যাঁ, মানে বাগেরহাট জেলা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে, কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি এখানে হচ্ছে খুলনা শেষ, অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের বর্ডারে একটা যাচ্ছি। তো আমি ওই জায়গাটা যাই, দিয়ে আপনাদের দেখাবো। আমরা চলে আসছি হচ্ছে বরিশাল এবং খুলনা বিভাগের সীমান্তবর্তী এলাকায়। এই নদীটাই হচ্ছে সীমান্ত। যেহেতু এখন শীতকাল এবং অনেক কুয়াশা, নদীর যে ভিউটা সেটা আসলে ওইভাবে আসতেছে না। আর আশেপাশে কয়েকজন জেলেও দেখা যাচ্ছে। তো আমরা ওই নিচের দিকে যাই, যে দেখি আসলে তারা এখানে মাছ কেমন পায়। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে খাঁটি মধু সংগ্রহের উদ্দেশ্যে। আমরা রিসেন্টলি গ্রামের পণ্য নিয়ে একটি বিজনেস শুরু করছি। আপনারা চাইলে আমাদের পেজটি ভিজিট করতে পারেন, আমি পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা বর্তমানে যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ইউনিয়ন, এবং এই ইউনিয়নের মধ্যেই রয়েছে একটি লোকাল ফরেস্ট অফিস। আমরা সেখানে গিয়ে স্থানীয় যারা মোবাইল আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করার চেষ্টা করবো। আপনারা সাধারণত সুন্দরবনে ঘুরতে আসেন, মোংলা, করমচা, ওইখানে ওই অঞ্চলে। তো এটা হচ্ছে পর্যটন কেন্দ্র, এটা হচ্ছে একেবারে লোকাল। আমরা এখানে কয়েকজন স্থানীয় মানুষের জন্য অপেক্ষা করতেছি, যারা সুন্দরবন থেকে মধু কাটে। তারা আসলেই আমরা তাদের সাথে কথা বলা শুরু করবো। আমরা আসছি আমাদের বিশ্বস্ত মোবাইলের কাছে আবার, কারণ আমরা আমাদের কিছু বিশ্বস্ত যারা আছে তাদের কাছ থেকে আমরা শুধুমাত্র মধু সংগ্রহ করবো, কারণ আমরা খাঁটি জিনিসটা পৌঁছে দেবো আপনার হাতে। আমার বাসা এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, সুতরাং খাঁটি জিনিস সংগ্রহ করে আমার তেমন বেশি খরচা হয় না, এবং আপনাদের কাছ থেকে আমরা মূল্য দৌড়ি যেই সবল দেন। এই লোকটা এবারে বাগে ওই যে এই যে হাতটারে এই যে দেন, এই হাতটারে বাঘ নাই। উত্তর করতে এই বাঘ উত্তর করতে যাই দেন, এই হাতটারে, হাতটা এই জায়গায় চাবাই, এই অবস্থা কি করছে, হাত দিয়ে কিছু ধরতে পারছে। মানে হয়েছিল কি? আমরা সব এই বাঘ উত্তর করতে গেছিলাম। বাঘ গ্রামে চলে আসছিল, তারপরে এই উত্তর করতে যাই আর কি। আরে এই গুলছে সরাসরি কামড় দিছে হাতে। হ্যাঁ, ও তো বাগের চাবাই তলে গেল। ছিলাম, বাগের তলে মানে দৌড়ে যে থাকতে পারছে। চাবাইছে হাতটা চাবাইছে দিয়ে আনলে হাসপাতালে আনলে দেয়া 2 মাস। হাত দিছি পার ওর নিজে কামড়ে না, তো গেড়ি ধরতে হলে তো আমি মরে দিত। খুলনায় হাসপাতালে 2 মাস। আর সে পড়ছিল গ্রামে আইছিল সালাম। আপনাদের এইখানে আসলে সবচেয়ে বড় ভয়টা কিসের? বাঘের? আমরা নদীতে যাই, আমাদের এই নৌকোদুন আছে, আমরা নদীতে থাকি 12 মাস, আমরা তো এই নদীতেই থাকি।
এই নদী দিয়ে মাছ থেকে? ধরা হয়। মাছ ধরে নিচে মাছ এগুলা ধরা, বাঘ নদী কত মানে আপনি দেখা কখনো পড়ে। বাঘ দেখছেন হ্যাঁ সরাসরি? বহু এই একটা আর দুইটা না বাঘে মানুষ ধরছে ছাড়াইয়া হ্যাঁ মানুষও আনছি যাইয়া এরা মানুষ ধরছে ওই যখন ধরার পরে যাইয়া আমাকে লইয়ে যাই সারা লইয়েছি অনেক লোকজন কত যাইয়া। খাইয়া লাইছে কত আছে গরু ধরছে, গরু আমরা ছাড়াই এই নিয়ে দেখি একটা গরু ধরছে রে, এই যে গরু ছাড়াইয়া নিয়ে এই যে ওই যে ওই যে। ধরছে। হ্যাঁ। বহু এই যে বহু ওই যে বহু মানে আপনারা বাঘের মুখ দিয়েও খাবার নিয়ে এসে খাইছেন? বাঘের কি মুখে করবি? গেল, বাঘের সাথে লড়াই করে একবার বাঘ পাঁচটা গরু ধরছে আইনে, এই যে ওই যে ওই দিকে, পাঁচটা এই যে। ধরছে এর ভিতরে বাইশে ছিল দুইটা আর তিনটি তো মারি ফেলাইছে গরু? আর একদিন আমি যাই দেখি ওই জঙ্গলের ভিতরে একটা পাড়াই ধরিয়া মানে কামড়াই ধরিয়া মানে হেঁটে খাবে মানে ওই হালায় এর ভিতরে আমি যাই পড়ছি বা যাই দেখি ওইরকম এখন তো এল্লা কি করবো এল্লা যাই গেছি জায়গা আমার গরু এল্লা আমি আনতে গেছি যাইয়া এখন দেখি যে ওই পরিস্থিতি তো এখন এল্লা তো আর ও জায়গাটা কিছু করতে পারিনি এই জন্যে নিজে আর ওই যে ওই আবার ফোন করছি আপনারা যে মধু ভিতরে আনতে যান, ভিতরে গেলে আপনি কি কতদিন পরে বের হন? আমাদের পাস হলে 14 দিনের 14 দিন। হ্যাঁ। 2 সপ্তাহ পাস যদি 14 দিন হয় ওই 14 দিন পর আমরা আল্লাহ যদি বাসায় বাড়িতে আসি বাড়িতে আইসা আবার বাজার ঘাট নিয়ে আবার চলে যায় আবার 14 দিন এই 14 দিন হয়ে ভাঙবো ভাঙে আবার ফিরে আমু আবার ফিরে যাবো তো আপনারা এই যে যাওয়ার যে ব্যবস্থা, এটা কি এই খালের মাধ্যমে যান? হয় আমাদের নৌকায় আমরা যাই। আপনাদের সাথে কি কোনো সেফটি থাকে? ধরেন এই যে সুন্দরবনে তো বাঘের যে একটা না না ভয়, হিসাব আমার কিছু থাকে না আপনাদের আল্লাহ যদি রাখে তো হে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো পথ নেই মানে বলা যায় যে আপনাদের জীবনের রিস্ক নিয়েই হচ্ছে মধুটা এটাই। আনতে যাওয়া লাগে। হ্যাঁ। সরকারি ভাবে বা ওইভাবে কোনো সেফটি এখান থেকে দেওয়া না হয় না 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 এই ফরেস্ট অফিস বা হচ্ছে এখান থেকে কোনো ধরনের সেফটি আপনাদের দেওয়া না হয়? দেবে না আচ্ছা, আপনারা যখন যান তো সেক্ষেত্রে এই ভিতরে নেটওয়ার্ক কত কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় সুন্দরবন? ধরেন আমরা এই জায়গাটা বাইরে এই পরে একটা নদী আছে হ্যাঁ হ্যাঁ, সেই নদীটা পর্যন্ত গেলে আর নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকে না, তখন তো আর লোকালয়ে যোগাযোগ করার কোনো সুযোগ থাকে আর না। সুযোগ থাকে না আর ওখানে বসে যদি বিপদে পড়েন, ওই যে গাছের মাথায় উঠতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা মোবাইল নিয়ে উঠতে হবে ওই গাছের মাথায় ওই যে নেটওয়ার্ক পাবে আচ্ছা তাছাড়া নিচে পাবে না আচ্ছা, তাহলে আমার যেটা মনে হয় যদি সুন্দরবনের আশেপাশে কোনো টাওয়ার দেওয়া যায়, সেই টাওয়ারের মাধ্যমে কি ভিতরে নেটওয়ার্ক পাবে কিনা সেটা আসলে আমার আছে টাওয়ার জানা নাই। সুন্দরবনের ভিতরেও আছে সুন্দরবনের ভিতরেও আছে, আছে তাহলে নেটওয়ার্ক না পাওয়ার কারণটা কি? পায় না হ্যাঁ আমরা মনে করেন আমাকে এই যে নিম্নত অন্তর্ধারণে 100 মাইল ফারাক ছিল আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা যেহেতু সরাসরি মধু মানে ভেঙে নিয়ে আসেন, তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো জানি না যে এই মধু অরিজিনাল কিভাবে প্রমাণ করতে হয়। আসলে আমি যদি চাই যে মধুটা অরিজিনাল কিনা চেক করবো, তাহলে আমি কি 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 মাধ্যমে চেক করতে পারি? আপনি একটা ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে ঢুকাবেন হ্যাঁ। ফ্রিজে ঢুকাই থবেন আমাদের মধু আবার একটু গাঢ় জানি আর ওদের যারা রেজাল্ট দেবে তো মধুটা জমে যাবে আর শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যায়, মানে অরিজিনাল মধুটা যদি ফ্রিজে আমি রাখি সেক্ষেত্রে এটা জমবে না, জমে না এটাই হচ্ছে পরীক্ষার যে নিয়ম। আরো দেখলাম যে পিঁপড়ায় খাবে না না এরকম আরো ওরম পিঁপড়ে খাবে না পিঁপড়ে কি মিষ্টি জিনিস তো সবাই খায় আমি তো সেটাই চিন্তা ভাবনা করি যে মিষ্টি জিনিস তো পিঁপড়াই খায়, তো হ্যাঁ। মধু তো মিষ্টি, হ্যাঁ, তো অরিজিনাল মধু তো পিঁপড়াই খাবে, তাই না? খাবে হ্যাঁ, তা এটাই হচ্ছে একমাত্র চেক করার উপায় যে অরিজিনাল মধুটা হচ্ছে ফ্রিজে জমবে আপনি ফ্রিজে ঢুকাই থবেন আপনার মধ্যে জমাট হবে না সেটা আচ্ছা, আর অন্য যেটা দেবেন হ্যাঁ, হ্যাঁ, সেটা জমাট হইতে পারে যদি যদি মিশাল দিয়ে থাকে আচ্ছা আচ্ছা ওর লাগে কি ওই মধুর লাগে কোনো কালেকশন কোনো জিনিসে করে রাখতে না ও দূষিত কোনো জিনিস রাখে না বুঝতে পারছি আঙ্কেল, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আপনাকেও ধন্যবাদ। তো দর্শক দেখতে পেলেন যে যারা অরিজিনাল মোয়াল আছে তারা কিন্তু অরিজিনাল মধুটাই সুন্দরবন থেকে বাইরে নিয়ে আসে। এরপরে কিছু কুচক্র মানুষ এই মধুর সাথে ভেজাল দিয়ে ভেজাল প্রমাণ করে বাংলাদেশের যে সুন্দরবনের খাঁটি মধুটি আছে সেই মধুটি আসলে বদনাম করে ফেলছে। তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে মধু নিয়ে আসে এবং আমরা কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু মানুষ আমরা এই সুন্দরবনের মধুকে ভেজাল করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি মানুষ এখন মধুর নাম শুনলেই মনে করে যে এটা 99% ভেজাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরবন থেকে আমি আদনান আরফান।